নিচের বেলাটায় উনি পদত্যাগ করতে বিষয়ে বললেন কেন পদত্যাগ করছেন, আর উপরের গুলোতে উনি কি কি করেছেন, বিশেষ করে 24শে অগাস্টের পর থেকে তার একটা সবিস্তার বর্ণনা ছিল। আমার প্রশ্ন হলো আমি একটা একটা করে বলি। প্রথমত, আপনি কি মনে করেন রাষ্ট্রপতি মানে ভালোবেসে পদত্যাগ করেছেন, ওনার স্বাস্থ্যগত কারণে পদত্যাগ করেছেন, নাকি ওনার উপর আসলেই বিএনপির একটা চাপ ছিল? আপনার কি ধারণা? তার উপরে তো 5ই আগস্টের পর থেকেই একটা চাপ ছিল, তাকে পদত্যাগ করানো, তাকে বঙ্গভবন থেকে হটিয়ে দেওয়া, বঙ্গভবন ঘেরাও করা, এনসিপি জামাতের পক্ষ থেকে, তখন যে মবের মুলুক ছিল, মবের জনক ডক্টর ইউনূস মব পাঠিয়ে তাকে সেখান থেকে বঙ্গভবন ছাড়া করতে চেয়েছিলেন। তো সেসব তো অনেক চাপ ছিল। সেই চাপের সময় কিন্তু বিএনপি এবং সেনাবাহিনী রাষ্ট্রপতিকে সহায়তা করেছে বা রাষ্ট্রপতির সমর্থনে এগিয়ে গিয়েছে। তারা কোনো সাংবিধানিক সংকট চায়নি। রাজনৈতিক দল হিসেবে বিএনপি স্ট্যান্ডটা নিয়েছিল এবং সেনাবাহিনী সংবিধানের প্রতি তাদের আস্থা থেকে হয়তো এই স্ট্যান্ডটা নিয়েছিল, যে কারণে তাকে সেই সময়ে তাকে চলে যেতে হয়নি। তিনি যদি তখন চলে যেতেন কোনো কারণে, তিনিও যদি দেশ থেকে চলে যেতেন অথবা বঙ্গভবন ছেড়ে চলে যেতেন, তাহলে দেশে একটা বিরাট সাংবিধানিক শূন্যতা সৃষ্টি হতো, যেটা বিএনপি বুঝতে পেরেছিল, যে কারণে বিএনপি তখন এই স্ট্যান্ডটা নিয়েছিল। এবং তিনি থাকার কারণেই বলেন, একটা কারণ তো বটেই, যে আজকে যে আমরা একটা নির্বাচন দেখলাম এবং নির্বাচনের মধ্য দিয়ে যে একটা সরকার গঠিত হলো, নির্বাচন নিয়ে নানান কথাবার্তা বলা হচ্ছে। বিশেষ করে জামাত এনসিপির পক্ষ থেকে তো এটাকে পাতানো নির্বাচন, ইঞ্জিনিয়ারিং করা হয়েছে, বুকে অনেক কষ্ট বেঁধে নিয়ে তারা এটা মেনে নিয়েছেন, এসব নানান কথা বলা হয়। এবং তার মাঝখানে তো একটা গণভোট ইস্যু আছে, যেটা নিয়ে তারা অনেক সরব। এই যে বর্তমানে যে একটা সাংবিধানিক ব্যবস্থার মধ্যে আমরা গিয়েছি, সেইটা কিন্তু রাষ্ট্রপতি ওখানে ছিলেন বলেই এটা সম্ভব হয়েছে বলে অনেক 100টা কারণ থাকতে পারে, এটা অন্যতম একটা প্রধান কারণ। এখন এই রাষ্ট্রপতি যে তাকে যে যেতে হবে, এই ব্যাপারে সন্দেহ করার কোনো অবকাশ ছিল না। কারণ উনি যাদের দ্বারা নির্বাচিত, সেই সরকারের পতন হয়েছে এবং যে কারণেই হোক বিএনপি তাদের নিজস্ব পছন্দ মতো একজন রাষ্ট্রপতি চাইবেন। বর্তমান সিস্টেম বহাল আছে এবং বহাল থাকলে তারা এটা চাইবেন এবং চাইতে পারেন, এই ব্যাপারে তাদের উপরে দোষারোপ করার কোনো সুযোগ নেই। এবং বিএনপি একটা সময় পর্যন্ত অপেক্ষা করবে, এটা আমরা বুঝতে পারছিলাম। তো বিএনপির সময়টা কি, তখন একটা আলোচনা হচ্ছিল যখন যে কবে যাবেন চুপ্পু সাহেব বা আমাদের শাহাবুদ্দিন সাহেব। তখন কিন্তু একটা আলোচনা হয়েছে যে বিএনপি এমন একটা সময়ে রাষ্ট্রপতি, তাদের পছন্দের রাষ্ট্রপতিকে নির্বাচিত করবে পার্লামেন্টের মধ্য দিয়ে, যখন নেক্সট যে ইলেকশনটা হবে, যদি নর্মাল পিরিয়ড থাকে, 2030-এ যে ইলেকশন হবে, সেই ইলেকশনের সময় ওই রাষ্ট্রপতি যেন দায়িত্বে থাকেন, উনি যেন দায়িত্বে থাকেন। তাহলে বিএনপির জন্য এটা একটা একটা এক ধরনের নিরাপত্তা বোধ করবেন তারা। না, বিএনপির তো আমি আমি তাহলে এখানে একটু কথা বলি। আমি এখানে একটা আপনি থামাই। আপনি যেটা বলছেন যে আগামী নির্বাচন যখন হবে, যদি তত্ত্বাবধায়ক সরকারের আন্ডারে হয়, তবে যার আন্ডারে হোক, যে রাষ্ট্রপতি থাকবেন তিনি যেন বিএনপির লোক থাকেন, যদি এই ধরনের চিন্তা তাদের মধ্যে কাজ করে, তাহলে যদি এই রাষ্ট্রপতি তার স্বাভাবিক মেয়াদে থাকতেন, তাহলেও তো উনি 2028 সালের এপ্রিলে চলে যেতেন। তারপরে তো আরো 3 বছর বিএনপি তো তাদের রাষ্ট্রপতি অটোমেটিক্যালি পেতেন। তো এখন আমার যে প্রশ্নটা সেটা হলো গিয়ে, যে একজন রাষ্ট্রপতিকে যদি মেয়াদের মাঝখানে আপনি সরিয়ে দেন, তাহলে আমরা কিন্তু সবসময় বলি রাষ্ট্রপতি পদটা একটা অরাজনৈতিক পদ, এবং এখানে যিনি যান তিনি রাজনীতি থেকে পদত্যাগ করে যান। তাহলে অরাজনৈতিক সেই যে পদটা যেটা বলি আমরা, সেই বলাটা কিন্তু আর থাকলো না। কারণ একটা গভর্নমেন্ট এসে তার নিজের রাষ্ট্রপতি নিয়োগ দেওয়ার চেষ্টা করছে, আগে কিন্তু অপমানজনক ভাবে বিদায় দিচ্ছেন। এই যে রাষ্ট্রপতির অপমানজনক বিদায়ের একটা আমরা ধারা তৈরি করছি, এটা কি শোভন কিনা? এক কথায় উত্তর হচ্ছে এটা শোভন নয়। বাট বর্তমান রাষ্ট্রপতি যিনি ছিলেন, তাকে একেবারে পুরো মেয়াদ পর্যন্ত বিএনপি রাখবে, এটা আমার কখনোই মনে হয়নি। আমার মনে হয়েছে যে একটা পর্যায়ে উনি পদত্যাগ করবেন নিজের থেকে এবং বিএনপি তখন তাদের রাষ্ট্রপতি নির্বাচিত করবে। এটা তাদের এজেন্ডার মধ্যে আছে এবং তাদের প্ল্যানের মধ্যে, প্ল্যানের অংশ। সুতরাং সেটা হয়েছে। এখন এই যে মাঝখানে কি কথা হলো, শেখ হাসিনার সাথে উনি টেলিফোন আলাপ করেছেন, মন্তব্য নিয়ে একটি পত্রিকায় এইসব বিবরণ ছাপানো হলো, এবং তারপরে হাফিজ সাহেব বিদেশে ছিলেন চিকিৎসার জন্য, উনি তড়িঘড়ি করে ফেরত আসলেন। এটার মধ্যে একটা তাড়াহুড়ো লক্ষ্য করা গেছে। এটা হয়তো আরো 1 মাস পরে হলেও হতে পারতো।
বাট মহামান্য রাষ্ট্রপতি যেটা বলেছেন তিনি অসুস্থ, এবং তার অসুস্থতার তো প্রমাণ আছে। তার হার্ট সার্জারি হয়েছে, বুঝছেন, এবং তার পক্ষে এটা কন্টিনিউ করা একটা কঠিন কাজ হবে, সেটা তো আমরা বুঝতেই পারছি। তো এই জিনিসটার ভিত্তিতে রাষ্ট্রপতি যে বিদায় নিলেন, এই বিদায়টাকে আপনি একটা নর্মাল বিদায় হিসাবে গ্রহণ করতে পারেন, যদিও আপনি নৈতিক প্রশ্নটা থেকেই যাবে যে মাঝপথে আপনি রাষ্ট্রপতিকে কেন বিদায় করবেন। তো উনি যে ছিলেন, উনি থাকার কারণে বাংলাদেশের, একটু আগেই যেটা বললাম, বাংলাদেশ একটা সাংবিধানিক প্রক্রিয়ার মধ্যে প্রবেশ করেছে, সেটা নিয়েও অনেক বিতর্ক থাকতে পারে, আলোচনা আছে, এবং এই আলোচনাগুলো চলতে থাকবে। তো উনি যাওয়ার মধ্যে দিয়ে একটা জিনিস হয়েছে যে এখন যে বর্তমান পার্লামেন্ট, বর্তমান সিস্টেম মেনেই তারা হয়তো একজন রাষ্ট্রপতি নির্বাচন করবেন। ঠিক আছে, তাদেরকে একটা রাষ্ট্রপতি নির্বাচন, একজন রাষ্ট্রপতি নির্বাচন করতে দেন আপনারা, 3 মাস সময় আছে, এই 3 মাসের মধ্যে নিশ্চয়ই তারা ভালো কাউকে নির্বাচিত করার চেষ্টা করবেন, বা তাদের পছন্দের লোককে নির্বাচিত করার চেষ্টা করবেন। মহামান্য রাষ্ট্রপতি তার এই যে পদত্যাগ পত্র একটু দীর্ঘ হয়ে গেছে, এটা ঠিক আছে, আপনি যেভাবে বলছিলেন, এটা 3 লাইনেরও পদত্যাগ পত্র হতে পারতো, 4 লাইনের হতে পারতো। আমি শারীরিকভাবে অসুস্থ, সংবিধানের 50 অনুচ্ছেদ অনুযায়ী আমি পদত্যাগ করছি, ফিনিশ। কিন্তু তিনি এখানে উপরের দিকে দু একটা প্রসঙ্গ আনছেন, সেগুলো আলোচনার বিষয় হতে পারে। তিনি বলেছেন কিভাবে তিনি 106 অনুচ্ছেদ অনুসরণে এই অন্তর্বর্তীকালীন সরকার গঠন করেছিলেন, সেটা নিয়ে অনেক প্রশ্ন দেখা দিয়েছে। প্রশ্ন তো আগেও ছিল, কারণ আপনি যে যে কথা বলছেন, সুপ্রিম কোর্টের যে রেফারেন্সের কথা বলা হচ্ছে, সেই রেফারেন্সের ব্যাপারে মূল প্রশ্ন এক জায়গায়, যে তখন সুপ্রিম কোর্ট তো বসেই নেই, এবং সুপ্রিম কোর্টের বেশ কিছু বিচারপতি, প্রধান বিচারপতি সহ, তারা কোথায় ছিলেন এটা আমরা এখন জানি। তাদের একটা তালিকা যখন আমরা চাইলাম, মানে জোর করে একটা তালিকা তাদের কাছে চাওয়া হলো, তখন তারা তালিকা দিয়েছিলেন সেনাবাহিনীর পক্ষ থেকে। সেই তালিকায় কিন্তু সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এবং একজন সিনিয়র বিচারপতির নাম ছিল, যারা ওখানে আশ্রয় নিয়েছিলেন। তো তাহলে ওই রেফারেন্সটার কথা বলে অন্তর্বর্তীকালীন সরকারের গঠনটাকে নিয়ম মাফিক হয়েছে, এইটা উনি বলেছেন, বাট এটা দিয়ে কিন্তু ওইটাকে প্রমাণ করা যাবে না। ওটা প্রমাণ হবে, ওটা মূল প্রমাণ হবে সুপ্রিম কোর্টের জাজদের সিগনেচার করা একটা দলিল, যে দলিলটা আপনাকে দিতে হবে। এই দলিলটা আমাদের সামনে এখনো আসে নাই, কখন আসবে এটা আমরা জানি না, দলিল আদৌ খুঁজে পাওয়া যাবে কিনা এটাও আমরা জানি না, বাট এটা একটা আপনাদের গবেষণার বিষয় হতে পারে। জি। তবে একটা জিনিস হলো কি, এর মধ্যে মোটামুটি আমরা আলোচনা দেখছি, 2-3টা আলোচনা পেলাম। সেটা হলো যে সম্ভাব্য নতুন রাষ্ট্রপতি কে হতে পারে, এ ধরনের। কেউ কেউ বলছেন যে দলের মধ্য থেকে নেওয়া হবে, কেউ বলছেন যে বাইরে থেকে কাউকে নেওয়া হবে, কেউ বলছেন যে বিদেশে অবস্থানরত এমন কারো নামও আমরা শুনছি। আবার এটাও শুনছি যে তাদের কোনো তাড়াহুড়া নাই, যিনি আছেন ভারপ্রাপ্ত উনিই থাকবেন। আগামী সংসদ অধিবেশনে যখন তারা সংবিধান পরিবর্তন করবে, সেই সময় তারা রাষ্ট্রপতির ক্ষমতা কতটুকু দিবেন নতুন সংবিধান অনুযায়ী, সেই অনুযায়ী তারা ঠিক করবেন। যদি রাষ্ট্রপতির ক্ষমতা বেশি দেওয়া হয়, তাহলে হয়তো তারা বেশি অনুগত কাউকে খুঁজবেন, এরকম আলোচনা হচ্ছে। তো আপনি কি মনে করেন যে আসলে তারা কি করতে যাচ্ছে, অথবা কি ধরনের রাষ্ট্রপতি যে ক্ষমতা, বাড়তি ক্ষমতা, একটা ক্ষমতার একটা আপনার ভারসাম্য তৈরি করার যে কথাটা বলা হচ্ছে, বিভিন্ন সময় আলোচনা হচ্ছে, আপনি কি মনে করেন তেমন কিছু নতুন সংবিধান সংশোধিত হওয়ার পর তেমন কিছু আসবে, নাকি এখনকার মতোই এই ছোট জগন্নাথের মধ্যে থাকবে রাষ্ট্রপতির ক্ষমতা? রাষ্ট্রপতি ছোট জগন্নাথ কিনা বা রাষ্ট্রপতি একটা আলংকারিক পদ কিনা, এটা নিয়ে আপনি অনেক আলোচনা করতে পারেন, বাট আমরা যে সিস্টেমটা ফলো করছি, পার্লামেন্টারি ডেমোক্রেসি, ব্রিটিশ সিস্টেম, সেই ব্রিটিশ সিস্টেমে রাষ্ট্রপতির ক্ষমতার ভাগাভাগি বা তাকে আরো ক্ষমতায়ন করা, এগুলোর কি খুব একটা সুযোগ আছে? সুযোগ তো নেই। সুতরাং আপনি এই বর্তমান সিস্টেমে আপনি পার্লামেন্টারি ডেমোক্রেসি রাখতে চান কিনা, সেটা হলো আসল বিষয়। আপনি যদি পার্লামেন্টারি ডেমোক্রেসি রাখতে চান, তাহলে রাষ্ট্রপতির বর্তমান অবস্থা যা আছে তার চেয়ে এদিক ওদিক করে হয়তো কিছু পরিবর্তন হতে পারে, বাট এমন কোন মৌলিক পরিবর্তন হবে না যেখানে রাষ্ট্রপতিকে ক্ষমতায়িত করা হবে। এবং সেই সংসদে সেরকম একটা সংবিধান সংশোধন হবে, এটা আমি প্রত্যাশা করি না আসলে। তাহলে তো আপনার প্রথমে আমাদের গভর্নমেন্ট সিস্টেম নিয়ে আগে আলোচনা করতে হবে। আপনি তাহলে কি, আমরা তো আর আমেরিকান সিস্টেমে নাই, আমরা তো রাষ্ট্রপতি শাসিত সরকার থেকে 91 সালে সকলে মিলেই আমরা একটা পার্লামেন্টারি সিস্টেম অফ গভর্নমেন্টে চলে আসছি। এবং তখন কিন্তু আপনি বিএনপির কথা খেয়াল করেন, বিএনপির গঠনতন্ত্রে
বিএনপির ঘোষণাপত্রে, বিএনপির যে নির্বাচনী ইশতেহার ছিল, কোথাও তারা পার্লামেন্টারি সিস্টেম অফ গভর্নমেন্টের কথা বলেনি। বাট 3 জোটের রূপরেখা অনুযায়ী যখন পার্লামেন্টে আলোচনা হয়েছে, সেই আলোচনার ভিত্তিতে সেখানে সংবিধান সংশোধন করা হয়েছে, সম্ভবত দ্বাদশ সংশোধনী, সেটার মধ্য দিয়ে আমরা একটা পার্লামেন্টারি ডেমোক্রেসিতে প্রবেশ করেছি। এবং পার্লামেন্টারি ডেমোক্রেসিতে রাষ্ট্রপতিকে হঠাৎ করে ক্ষমতায়িত করার কোনো সুযোগ নেই। আপনি ফ্রেঞ্চ মডেল ট্রাই করতে পারেন, সেটাও তাহলে আপনাকে আগে ডিসাইড করতে হবে যে কার মধ্যে কতটুকু ক্ষমতা, এবং তখন রাষ্ট্রপতি সরাসরি নির্বাচিত হবেন কিনা। অনেক কোশ্চেন আছে। এইসব সংকট নিয়ে যারা আলোচনা করেন বা সংস্কার নিয়ে যারা আলোচনা করেন, তারা আসলে মানে কিসের মধ্যে কি সংস্কার ঢুকাতে চান সেটা বোঝা খুব কঠিন। পলিটিক্যাল সায়েন্সের একাডেমিক্যালি বলেন, প্র্যাকটিক্যালি বলেন, এটা সম্ভব না। এটা সম্ভব হওয়ার কোনো কারণ নেই। আমরা যদি পার্লামেন্টারি ডেমোক্রেসিতে থাকি, তাহলে অবশ্যই এটা প্রধানমন্ত্রী লিড করবেন। প্রধানমন্ত্রী সকল নির্বাহী বিভাগের প্রধান হিসেবে রাষ্ট্র পরিচালনা করবেন। কখনো কখনো উনি রাষ্ট্রপতির সাথে কনসাল্ট করবেন, বা এবং রাষ্ট্রপতি কিছুই করতে পারবেন না প্রধানমন্ত্রীর সাথে কনসালটেশন ছাড়া। বলা হয়ে থাকে যে রাষ্ট্রপতি দুটা কাজ করতে পারেন, একটা প্রধান বিচারপতি নিয়োগ আর একটা প্রধানমন্ত্রী নিয়োগ। দুই ক্ষেত্রে কিন্তু প্রধানমন্ত্রীর বাইরে উনি কিছু করতে পারেন না। কেন বললাম? হ্যাঁ, প্রধানমন্ত্রী নতুন হন, কিন্তু উনি কি, ধরেন একটা দেশে নির্বাচন হলো, নির্বাচনের মধ্য দিয়ে একটা দল সংখ্যাগরিষ্ঠতা পেল, উনি কি কম সংখ্যাগরিষ্ঠ মানে যারা অল্প ভোট পেয়েছে তাদেরকে কি সরকার গঠনের জন্য ডাক দিতে পারেন? পারবেন না। সো আপনাকে ওটাও বাধ্য যে দেশে একটা নির্বাচন হবে, নির্বাচনের মধ্য দিয়ে পার্লামেন্টে যে দলের সংখ্যাগরিষ্ঠতা থাকবে, যাদের কাছে সংখ্যাগরিষ্ঠ সদস্যের শাসন থাকবে, তাদের লিডারকে উনি বলবেন আপনি সরকার গঠন করেন। সো ওনারা ওখানে কিছু করার নেই আসলে। আর প্রধান বিচারপতি যে উনি নিয়োগ দেন, সেটাও কিন্তু রাষ্ট্রের যে কাঠামো আছে সেই কাঠামো অনুযায়ী তার কাছে যখন যায়, তখন উনি প্রধান বিচারপতি নিয়োগ দেন। এবং শাহাবুদ্দিন সাহেব তো যোগ করলেও সত্যি কথা বলেছিলেন যে মিলাদ টিলাদ করা এবং মাজার জিয়ারত করা ছাড়া ওনাদের আসলে তেমন কোনো কাজ থাকে না। আর এখন তো যে কিছু ইউনিভার্সিটির ওনারা চ্যান্সেলর হওয়ার কারণে কয়েকটি ইউনিভার্সিটিতে আমরা তাদেরকে যেতে দেখেছি। হামিদ সাহেবকে বেশ কিছু প্রোগ্রামে যেতে দেখেছি, এবং উনি অনেক সুন্দর সুন্দর কথা বলে হাস্যরসের সৃষ্টি করেছিলেন। আপনি বাংলাদেশের যদি 55 বছরের ইতিহাস দেখেন, বাংলাদেশে কখনোই এমন কোন রাষ্ট্রপতি ছিল না যারা সরকারের সাথে কোনো দ্বন্দ্বে গিয়েছে, সরাসরি দ্বন্দ্বে। আমরা এমন কাউকে দেখিনি। আমরা জাস্টিস শাহাবুদ্দিনের মতো এত ক্ষমতাশালী একজন প্রধান বিচারপতি, যিনি রাষ্ট্রপতি হয়ে আবার প্রধান, মানে যিনি তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হয়ে আবার প্রধান বিচারপতি হিসেবে ফেরত গিয়েছিলেন, তাকে শেখ হাসিনা রাষ্ট্রপতি করেছিল। উনিও শেখ হাসিনার হোল পিরিয়ডে কয়টা ব্যাপারে তিনি তার মতামত ব্যক্ত করেছেন। আমরা তাকে ওপেনলি কোনো মতামত ব্যক্ত করতে দেখিনি। আমরা যেটা জানি, তিনি 2-4টা আইনের ব্যাপারে কিছু ত্রুটি, স্বাভাবিকভাবে তার তো এইদিকে এক্সপার্টিস ছিল, সুতরাং উনি ত্রুটি বিচ্যুতি তুলে ধরে আইনগুলো ফেরত পাঠিয়েছেন। পরে এগুলো ঠিক করে দেওয়ার পরে উনি সিগনেচার করে দিয়েছেন। তো বাংলাদেশের বি চৌধুরী একটা স্ট্যান্ড নেওয়ার চেষ্টা করেছিলেন, তার পরিণতি তো আমরা জানি। তারপর উনি রাষ্ট্রপতি থাকবেন, উনি একটা মাজার জিয়ারতের ব্যাপারে বা মাজারে যাওয়ার ব্যাপারে বলেছিলেন যে আমি ওখানে গেলে তো আমার নিরপেক্ষতা নষ্ট হবে, তাহলে আমাকে দুখানেই যেতে হবে, দুইখানে। তো এই কারণে তার তো থাকতে পারেননি। পরবর্তীতে আমরা রাষ্ট্রপতি বি চৌধুরী যখন দল করলেন, তখন মহাখালী লাইনের উপর দিয়ে তাকে আমরা দৌড়াদৌড়ি করতে দেখেছি, তাই না? তো বাংলাদেশে আমাদের রাষ্ট্রপতিরা কে কেমন ছিলেন, কি করেছেন, শাহাবুদ্দিন সাহেব কি করেছেন, জাস্টিস শাহাবুদ্দিন, আমার এই শাহাবুদ্দিন সাহেব কি করেছেন, এগুলো আমরা মোটামুটি আমাদের জানা আছে। এখন যে বলা হয় যে শাহাবুদ্দিন সাহেব তখন সেই জুলাই মাসে ইনি কোনো স্ট্যান্ড নেন, ওনার কিসের স্ট্যান্ড নেওয়া, ওনার কোনো স্ট্যান্ড নেওয়ার সুযোগ ছিল কিনা? সুযোগ থাকলে না উনি স্ট্যান্ড নেবেন, কোনো সুযোগই তো ছিল না। তখন কে স্ট্যান্ড নিচ্ছে এটা তো জিজ্ঞেস করতে হবে। যারাই ছিলেন, যেখানে যারা ছিলেন, কে কোথায় কি স্ট্যান্ড নিচ্ছে তা আমরা তো জানি। সুতরাং ওই কারণে আপনি তাকে বকাবকি করতে পারেন, এটাও বলতে পারেন যে নৈতিকভাবে উনি হয়তো পদত্যাগ করতে পারতেন। হ্যাঁ, করতে পারতেন, তিনি উনি তো করেননি। না করলে তো আমি বলতে পারি না বা ভাই তুমি করো নাই কেন। উনি করেন নাই, এটা তো ওনার ইচ্ছা, উনি করেন নাই পদত্যাগ, উনি অপেক্ষা করেছেন। কিন্তু উনি তো এই সংকটটা সামাল দিয়েছেন। উনার বঙ্গভবনে বসেই তো আপনারা সিদ্ধান্ত নিয়েছেন যে উপদেষ্টা পরিষদ হবে, বঙ্গভবনে বসেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে কে প্রধান উপদেষ্টা হবে, বঙ্গভবনে বসেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে কারা কারা উপদেষ্টা হবেন, ওই বঙ্গভবনে বসেই তার কাছে শপথ নেওয়া হয়েছে, শপথ বাক্য পাঠ করিয়েছেন উনি, তাই না? উনি তো এসব করেছেন। এবং ওই উনার তো শাহাবুদ্দিন সাহেব হলো 3টা সরকারের শপথ গ্রহণ করাছেন। একটা 24-এর নির্বাচনের, বিতর্কিত নির্বাচনের মধ্য দিয়ে যে সরকার গঠিত হয়েছিল সেটার শপথ করিয়েছেন। পরে অন্তর্বর্তীকালীন সরকার, যেটা ওনার
106 এর উদাহরণ দিয়ে উনি বলছেন সেটা শপথ করেছেন, এবং এই যে নির্বাচিত বিএনপি সরকার তারও শপথ উনি করেছেন। তো ওই হিসাবে তিনি একজন রাষ্ট্রপতি যিনি তিনটে সরকারের শপথ গ্রহণ করানোর সৌভাগ্য অর্জন করেছেন। এটা একটা বিরল অভিজ্ঞতা। আপনি এই যে কথাটা মানে বলছিলেন শুরু থেকে, যে ওনার বিদায়টা আপনার বিবেচনায় মোটামুটি অবধারিতই ছিল, কারণ বিএনপি অবশ্যই চাইবে যে তাদের দলীয় কোনো একজন লোককে নিয়োগ করার জন্য। তো বিএনপি, আমার একটা ছোট প্রশ্ন এখানে, সেটা হলো যে বিএনপি তো তাদের দলের লোক নিয়োগ করবেই, তো সেটা শুরুতে নয় কেন, 1 মাস পরে নয় কেন, 2 মাস পরে নয় কেন, ঠিক 5 মাস পরে এসে এই সময়েই কেন? এই সময় আপনারা এই কথাও বললেন যে একটুটা তাড়াহুড়াও ছিল তাদের মধ্যে। এই এই সময়ে তাড়াহুড়া করে কেন? এই সময়টা কেন? আপনার কি মনে হয় এইটা কি বিশেষ কোনো গুরুত্বপূর্ণ সময়? এটা কি অন্য কোনো, এর পিছনে অন্য কোনো কারণ আপনি দেখতে পাচ্ছেন? থাকতে পারে, আমার জানা নেই, থাকতে পারে। মানে আপনি হাঞ্চ করতে পারেন, কিন্তু হাঞ্চ করে আমি কোনো কথা বলতে চাই না। থাকতে পারে, বাট যে অবধারিত বিষয়টা হয়তো বলবেন যে 1 মাস আগে হয়ে গেল কেন, বা 1 মাস পরেও হতে পারতো, এরকম আমরা বলতে পারি। তো কোনো ইস্যু থাকতে পারে যেটা আমার জানার বাইরে, এবং এটা নিয়ে অনেক ষড়যন্ত্র তত্ত্ব আবিষ্কৃত হয়ে যেতে পারে। আবিষ্কার অলরেডি হয়েছে যে রাষ্ট্রপতি নাকি প্রধানমন্ত্রী, প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে কথা বলেছেন। তো এটা কথা বলার জন্য কি লন্ডনে যে কথা বলতে হয় নাকি? কথা বলার জন্য বাংলাদেশ তো কথা বলার সবচেয়ে ভালো জায়গা। এবং বাংলাদেশে কত ধরনের অ্যাপস আছে, এবং কত ধরনের অ্যাপস দিয়ে কথা বলতে পারেন। এবং শেখ হাসিনা কেন রাষ্ট্রপতির সাথে কথা বলবেন? উনি তো এই রাষ্ট্রপতিকে গাদ্দার, বিশ্বাসঘাতক ইত্যাদি ইত্যাদি বলেছেন মনে হয়। তো উনি তো বলছেন যে আমি ভুল করেছি। তো উনি তার সাথে কি কথা বলবেন? সুতরাং আমার মনে হয় না যে এই কথা বলাটা কোনো ইস্যু। ইস্যু হলো যে বিএনপি এখন মনে করেছে যে তাদের এখন এই পরিবর্তনটা করা দরকার, এবং বিএনপি একটা সময় পর্যন্ত অপেক্ষা করেছে, কারণ বিএনপির প্রথম তাদের শপথ গ্রহণের ব্যাপার ছিল, নির্বাচনের ব্যাপার ছিল, প্রথমত একটা নির্বাচন, যে নির্বাচনে বিএনপি নির্বাচন নিয়ে খুবই একটা চ্যালেঞ্জের সম্মুখীন ছিল, এবং খুবই দ্বিধাদ্বন্দ্বে ভুগছিল যে নির্বাচন আদৌ ইউনূস সরকার দেবেন কিনা। কেন আমরা তো ইউনূস সরকারকে দেখেছি তারা কিভাবে প্রলম্বিত করার ষড়যন্ত্র করেছিলেন, কিভাবে তারা মবের মূল্য ক্রিয়েট করেছিলেন যে নির্বাচন যাতে না হয় এরকম একটা ব্যবস্থা। এবং তাদের অনেকেই তো এই খায়েশ ছিল, সম্ভবত স্বপ্ন, খায়েশ যাই বলেন, যে অনেকদিন ক্ষমতায় থাকা, কমপক্ষে 5 বছর, 30 সাল পর্যন্ত তো বটেই, যে মেয়াদ পর্যন্ত করা, মানে শেখ হাসিনার মেয়াদটাই, পূর্ণ মেয়াদটাই ওনারা থাকতে চেয়েছিলেন। তো এরকম নানান কথাবার্তা ছিল। সুতরাং বিএনপি তখন চিন্তা করেছে যে না, নির্বাচন তো করতেই হবে এবং রাষ্ট্রপতিকে রাখতে হবে। নির্বাচন হয়েছে, শপথ গ্রহণ রাষ্ট্রপতিকে রাখি, প্রথম সংসদ অধিবেশন রাষ্ট্রপতিকে রাখি, তারপর দ্বিতীয় সংসদ অধিবেশন গেছে। বিএনপি মনে হয় এখন একটু থিতু হয়ে গেছে যে হ্যাঁ, আমরা মোটামুটি সংসদ তো বসিয়ে ফেলছি। সংসদ বসানোর সময় তো একটা চ্যালেঞ্জ ছিল, ওই যে সংবিধান পরিষদ একটা শপথ নিলেন কেউ কেউ, মানে বিএনপির বাইরে যারা, জামাত, এনসিপি একটা শপথ গ্রহণ করে ফেললেন। আমি জানি না কিভাবে নির্বাচন কমিশনের এরকম একটা শপথ বাক্য তৈরি করে আনলো, যেটা আমাদের সংবিধানের মধ্যে নাই। মানে নানান ধরনের ঘটনার কারণে বিএনপি একটু থিতু হওয়ার চেষ্টা করেছে। আমার মনে হয় বিএনপি এখন সংসদ এবং নানান সরকার এইসব চিন্তা করে মনে করছে যে আমরা এখন থিতু হয়েছে, এখন আমাদের যে কাজ যেগুলো আমাদের করতে হবে ভবিষ্যতের জন্য। জি, কেন বিএনপি ভবিষ্যৎ নির্বাচনে জিততে চায়, তাই না? এবং একটা তত্ত্বাবধায়ক সরকার, তাদের কমিটমেন্ট আছে, তারা হয়তো সেই তত্ত্বাবধায়ক সরকারের দিকে যাবেন। তো তত্ত্বাবধায়ক সরকারের দিকে গেলে কিন্তু রাষ্ট্রপতি রোলটা সিগনিফিকেন্টলি গুরুত্বপূর্ণ ছিল। পারে। আমি আপনাকে ছোট ছোট দুটো প্রশ্ন করবো, একদম ছোট ছোট প্রশ্ন, আপনি ছোট ছোট উত্তর দিবেন তাহলে। প্রথমত অনেকে ফাঁক করেই বলছেন যে এটা এই রাষ্ট্রপতির এই সময়ে এভাবে বিদায়টা আসলে আলটিমেটলি জামাতে ইসলামের জন্য একটা সুবিধাজনক পর্যায়ে আসলো আর কি, ওদের জন্য লাভ হলো। তার দুটো কারণ উল্লেখ করছেন। প্রথমত বলছেন জামাত তো দীর্ঘদিন ধরে এই রাষ্ট্রপতির বিদায় চাচ্ছে, এবং তারা জামাত এবং এনসিপি বলছিল, এনসিপির এক নেতা তো বলেই বসলেন যে বিএনপি সব সত্যটা বুঝতে পারে, জল খায় কিন্তু জল গাধার মতো ঘোলা করে খায়। তারা এইভাবে এইভাবে বলছেন আর কি। আবার কেউ কেউ ফান করে বলছেন যে রাষ্ট্রপতির এই সময় বিদায়ের কারণে মিডিয়াতে তাদের এক এমপির কেলেঙ্কারিটা একটু চাপা পড়ে গেল। তো এটাও একটা বিষয় হতো। এই যে জামাত এবং এনসিপির যে রাজনৈতিক একটা এক ধরনের আপনার লাভ এর কথা বলা হচ্ছে, আপনিও কি তাই মনে করেন কিনা এভাবে? না, আমি সেটা মনে করি না। তবে জামাত এনসিপি দাবি করতেই পারে, কারণ অনেকদিন ধরে দাবি করছে না
দাবি করার কারণে এখন রাষ্ট্রপতি চলে গেলে বলতে পারে যে আমাদের আন্দোলনের ফসল এটা, এটা করতেই পারে। এটা আমাদের রাজনীতিতে এরকম ক্রেডিট নেওয়ার একটা আহ, ইচ্ছা থাকে সব রাজনৈতিক দলের, এবং তারা এটা নিয়ে থাকে, সুতরাং এই ক্রেডিটটা তারা নিতেই পারেন। কিন্তু আমি মনে করি না যে তাদের কারণে, তাদের জন্য, তাদের চাপে এই পরিবর্তনটা হয়েছে। এটা বিএনপি তাদের প্ল্যানের অংশ হিসেবে করেছে, সেটাই আমি মনে করি। আচ্ছা, আর আরেকটা ব্যাপার হলো যে ইদানিং আমি জামাত এনসিপির বিভিন্ন নেতাদের মুখে শুনছি যে রাষ্ট্রপতি পদত্যাগ করার পর ওনার দায় মুক্তির যে একটা সুবিধা ছিল সেটা তো এখন আর থাকছে না। তো নতুন এই অবস্থায় সাবেক রাষ্ট্রপতি হিসাবে আপনি কি মনে করেন যে ওনার বিরুদ্ধে নানা রকম জামাত বিএনপি স্বৈরাচারের দোষর হিসেবে ভূমিকা রাখার কারণে যখন জুলাই আন্দোলন যখন চলছিল তখন সরকারের যে ভূমিকা ছিল শেখ হাসিনার, সেই ভূমিকার কারণে তো তার সহযোগী হিসেবে অনেক সাংবাদিক, শিল্পী এদেরকেও কিন্তু দোষর হিসাবে ICT। এখন সেই ঘটনার প্রেক্ষিতে কি ওনার বিরুদ্ধে মামলা করার সুযোগ থাকবে কিনা, মানে ওরা সেই দায় মুক্তির পাবেন কিনা, এটা আপনার কাছে কি মনে হয়? এটা নিয়ে আগামীতে কোনো রাজনীতি হবে কিনা? যখন উনি রাষ্ট্রপতি থাকেন 51 অনুচ্ছেদে যেটা বলা হয়েছে, তখন তার বিরুদ্ধে কোনো আদালতে যাওয়া যাবে না। আর এখন উনি রাষ্ট্রপতি নেই, সাবেক রাষ্ট্রপতি, সুতরাং তার যদি কোনো অপরাধ থাকে বা তার বিরুদ্ধে কোনো অভিযোগ থাকে, সেই অভিযোগের ভিত্তিতে যে কোনো নাগরিক তো একটা মামলা করতেই পারেন। এটা আদালত এবং পুলিশের উপর নির্ভর করে যে তারা মামলাটা কিভাবে নেবেন। আপনি যেটা বলছেন যে তাকে ফ্যাসিস্টের দোষ হিসেবে মামলা করা, এটা একটা কঠিন মামলা। মানে আমরা তো ফ্যাসিস্টের দোষ হিসেবে, আপনি তো বললেন অনেকের বিরুদ্ধে মামলা আছে যেগুলো প্রমাণ করাই কঠিন। মানে আপনি রংপুরে আছেন আর অথচ ঢাকার একটি মার্ডার কেসে আসামি দোষ হিসাবে, আপনি প্রধান বিচারপতির বিরুদ্ধে এরকম মামলা আছে, সাবেক প্রধান বিচারপতি। তো এইসব মামলা তো আপনি করতেই পারেন এবং পুলিশ এটা মামলা হিসাবে গ্রহণ করে এটা তদন্ত শুরু করতে পারে। বাট আপনি রাষ্ট্রপতির বিরুদ্ধে কি মামলা করবেন, কেমন মামলা করবেন, কি ধরনের মামলা করবেন, সামনে দেখা যাবে। মামলা করতে পারে, দেশে তো মামলা করার একটা সংস্কৃতি চালু হয়ে গেছে যে আপনি মামলা ইচ্ছা করলে করতে পারেন। এবং এটা আহ, অন্তর্বর্তীকালীন সরকারের সময় আগে তো গায়েবী মামলা নামে একটা ছিল না, ফ্যাসিবাদের সরকার যাদেরকে বলি আমরা, কর্তৃত্ববাদী সরকার, তাদের সময় গায়েবী মামলা, গায়েবী আসামি। তো এখন তো মামলা তো তার তুলনায় শত শত গুণ বেশি এবং তার আসামির সংখ্যাও অনেক। সুতরাং এই ধরনের মামলা হবে না এটা নিশ্চিত করে বলা যায় না। যদি এনসিপি বলেছে রাষ্ট্রপতির ইয়ে করা, অভিশংসন করা যেত, যেটা বিএনপি করে নেই, তাকে পদত্যাগ করার সুযোগ দিয়ে তাকে সেফ এক্সিট করার ব্যবস্থা করে দিয়েছে। তো এটা আমরা দেখবো সামনে কি হয়। এখনো তো তারপরে বিদেশ গমনে কোনো নিষেধাজ্ঞা হয় নেই, তার বিরুদ্ধে একটা দুটো মামলা বোধহয় হয়েছে, একটি দুর্নীতির মামলার, সেটা তদন্ত করতে বলা হয়েছে, এরকমটা দেখেছি পত্র পত্রিকায়। বাট এটা দেখতে হবে। এবং উনি তো অসুস্থ, উনি যদি বাংলাদেশে তার চিকিৎসা ভালো মতো না হয়, উনি নিশ্চয়ই বিদেশে চিকিৎসা করার জন্য যাবেন, অনুমতি চাইবেন, তখন তাকে অনুমতি দেওয়া হয় কিনা সামনে ভবিষ্যৎ বলে দেবে যে তার সাথে বিএনপি সরকার কি ধরনের আচরণ করবে। বাইরে থেকে কে কি বললো না বললো তাতে খুব একটা আসে যাবে বলে করেছেন আপনি। এখন আপনি এক মুহূর্তের জন্য বলেন নাই যে এই চুক্তিতে তো আমরা বলি নাই। ইউ হ্যাভ সেড, জামাতের শেখ, যে আমরা জানতাম। খলিল তো বলে দিয়েছে ওপেনলি, সবাইকে বলে জানিয়ে করা হয়েছে। মিউজিক তো ফেস করতে হবে, বাট শেখ হাসিনা ইজ আউট অফ দিস মিউজিক, বাট শি ইজ কামিং টু বাংলাদেশ। কালকে ফ্রাইডে আমি একটা কার্ড পেয়েছি, একটা সেমিনার অনলাইন দাওয়াত দিচ্ছে হিজবুল তাহরির। আচ্ছা, হ্যাঁ, হিজবুল তাহরির ওদের লোক এসে দিতে চেয়েছিল কার্ডটা, তখন আমি বললাম যে আইসো না। তারা বলে নাই যে তারা হিজবুল তাহরির, কিন্তু কার্ড যখন আমার বাসায় দিয়ে আমাকে বললো, তো আমি বাসায় গেটে দিয়ে যাও। তো গেটে দিয়ে গেছিল, কার্ড যখন পেলাম ওর মধ্যেই লেখা আছে হিজবুল তাহরির। আপনিও পাঠ করতে যাচ্ছেন? কোনো আপনাকে পাঠ করা করতে চাইছে অনেকে। কার্ডই আছে আমার কাছে, আমি তো আর যাবো না বা আমি পার্টিসিপেটও করবো না। সো বাট দ্য কার্ড ইজ দেয়ার, আই হ্যাভ গট দ্য কার্ড। আপনার কাছে শেষ প্রশ্ন, মানে একটু আপনার ফোরকাস্টিংটা জানতে চাই। যে খেলাগুলো চলছে তাতে কি মনে হয় যে বর্তমান সরকার বা আমাদের বর্তমান প্রধানমন্ত্রীও অনেক ধরনের বিপদের মধ্যে পড়তে পারেন বা তিনি ষড়যন্ত্রের শিকার হতে পারেন যা কিছু চলছে? হ্যাঁ, অফকোর্স, অফকোর্স ওনাকে খুব সতর্ক থাকতে হবে। হি উইল হ্যাভ টু ইউজ হিজ ইন্টেলিজেন্স
টু আন্ডারস্ট্যান্ড যে আমাকে কে আন্ডারমাইন করছে, কে আন্ডারমাইন করছে না। ইউ সি, বিকজ ওনার ক্যাবিনেট ইজ ভেরি উইক, ওনার সবকিছু, ওনার পার্লামেন্ট ইজ উইক, ক্যাবিনেট ইজ উইক, কোনো ডেপথ নাই, কোনো কিছু নাই। সো ওনাকে খুব কেয়ারফুল। এই যে আপনি জাস্ট দেখেন চ্যানেল ওয়ানে যে ওর ব্যাপারে যে কথা কালকে না পরশু যেটা টেলিকাস্ট করা হলো, ওই যে বগুড়ার যে মন্ত্রী আছে, স্টেট মিনিস্টার সরকার প্রতিমন্ত্রী মীর এই যে করা হলো, এটা কে বললো করতে? বিকজ এখানে আপনি জানেন এই চ্যানেলটা কার, এই চ্যানেলে কে পার্টনার ছিল। এটা তো আজকের চ্যানেল না, এই চ্যানেল তো আগে করা হয়েছে 2001 পরে। সো এই যে জিনিসটা আছে, এটা কোথায় কে কনস্পিরেসি করছে, কে কাকে কিভাবে দেখাতে চাচ্ছে, সো এই বিপদগুলি তো আছে, এই বিপদগুলি তো আছে। আপনি একটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে এনে স্টেট মিনিস্টার করেছেন, সে সব ব্যবসা করছে, শুধু এই নিজের মিনিস্ট্রিতে না, অন্য মিনিস্ট্রিতেও করছে। এটা তো আমার প্রধানমন্ত্রী, যাকে আমি খুব ভালোবাসি, ওর তো আই লাইক তারেক রহমান ভেরি মাচ। ইজ আ ভেরি উইটি পার্সন, সিম্পল পার্সন, কিন্তু ওনার এই যদি এই ইন্টেলেকচুয়াল ফরওয়ার্ডটা না থাকে, টু আন্ডারস্ট্যান্ড দ্যাট আমাকে কে আন্ডারমাইন্ড করছে, কোথেকে আমি আন্ডারমাইন্ড হচ্ছি, কোথায়। বিকজ এখন তো দেখেন, হি ইজ নট ইন দ্য, এটা তো এখন পার্টি না। এইখানে আপনার 6-7 হাজার ব্যুরোক্র্যাটস আছে, এখানে 11-12 হাজার আপনার গভর্নমেন্ট যারা চাকরি করে ওরা আছে বিভিন্ন লেভেলে, এখানে আপনার সিকিউরিটি ফোর্সেস আছে, আপনার এইখানে পুলিশ আছে। সো এই পুলিশ, সিকিউরিটি ফোর্সেস, ইন্টেলিজেন্স এজেন্সিজ আপনাকে কি ফিড করছে, কোথায় কি চলছে, কার খপ্পরে পড়ে যাবেন, সো আপনাকে খুব কেয়ারফুল থাকতে হবে। দ্য প্রাইম মিনিস্টার মাস্ট বি ভেরি কেয়ারফুল, বিকজ ওনাকে কি ব্রিফিংস দিচ্ছে, আসলে গ্রাউন্ড সিচুয়েশন কি আমরা তো জানি না। সো বাট দিস ইজ ফর শিওর দ্যাট শেখ হাসিনা ইজ কামিং এন্ড দি গভর্নমেন্ট ইজ ভেরি নার্ভাস। এবং শেখ হাসিনা এমনও হতে পারে যে ডিসেম্বরের আগে চলে আসবে। এই জন্য আমি বলি গভর্নমেন্ট মাস্ট স্পিক টু ইন্ডিয়া। আবার আমেরিকাও দিকে নারাজ আছে, উনি যে চায়না গেলেন, এবং চায়না আবার বলে দিয়েছে যে মায়ানমার থেকে তো আমি রাস্তা করবই, কম নেই, ওইটা করবই, তুমি আসো বা না আসো, বুঝি। তো এইসব জিনিসগুলি খুব টেন্স পজিশন না। আপনি চুক্তি করে বসে আছেন, আর চুক্তিটা অনও করেছেন আপনি এক মুহূর্তের জন্য বলেন নাই যে এই চুক্তিতে তো আমরা বলি নাই। ইউ হ্যাভ সেড, জামাতের শেখ, যে আমরা জানতাম, খলিল তো বলে দিয়েছে ওপেনলি, সবাইকে বলে জানিয়ে করা হয়েছে। মিউজিক তো ফেস করতে হবে, বাট শেখ হাসিনা ইজ আউট অফ দিস মিউজিক। শেখ হাসিনা ইজ আউট অফ দিস মিউজিক টোটালি, বাট শি ইজ কামিং টু বাংলাদেশ। কিভাবে আসবেন, কি করবেন, গভর্নমেন্ট যদি ঠিক না করে, তাহলে এই দেশে উনি যে ফিরবেন, উনার কি ইন্ডিয়ান আর্মির কি কমান্ডো ফোর্স সাথে আসবে, না আগে প্যারাট্রুপার্সরা আইসা ঠিকঠাক করবে, সিকিউরিটি প্রোভাইড করবে, রাস্তা ক্লিয়ার করবে, আমরা কি জানি? যদি গভর্নমেন্ট কথা বলে আসে, ওদের সাথে সব ঠিক করে আসে, যেরকম পাঠানের সময় তো আপনি ইন্ডিয়ার সাথে গিয়ে কথা বললেন, পাঠানের সময় ইউ কল্ড দ্য চিফ অফ দি আর্মি, ইউ কল্ড গ্লোবাল। এখন আসার সময় যান, কথা বলেন, সব ঠিকঠাক করেন, ঠিকঠাক করে সম্মানের সাথে নিয়ে আসেন। কেস বেস পরে দেখা যাবে, কিসের কেস থাকে কিনা এটা পরে দেখা যাবে। আপনি এই প্রশ্নের কথা বলছেন, সেই জায়গা থেকে একটা সম্পর্ক প্রশ্ন করতে চাই। ট্রাইব্যুনালে সম্ভবত তিনি পালিয়ে গেছেন, এরকম একটি বিষয় দিয়ে মানে আরেকটি মামলা হচ্ছে। তো পালিয়ে গেছেন, যদি তাকে মামলা আসামি করা হয়, তাকে পালাতে যারা সাহায্য করলো, বিমান বাহিনীর মানে সেনাবাহিনী হেলিকপ্টারে তিনি তেজগাঁও বিমানবন্দরে গেলেন, ওখান থেকে আরেকটি বিমানে গেলেন, তাহলে এটা তো ওপেন যে কারা সহযোগিতা করেছে, তাহলে কি তাদের বিরুদ্ধে মামলা করতে হবে না? অফকোর্স করতে হবে, তারাই তো সাহায্য করেছে, তারাই তো এবেট করেছে, তো করতে তো হবেই ওদের বিরুদ্ধে। ইউনো, এই যে বেফাস কথা বলা, এই যে না বুঝে কথা বলা। আবার আরেকটা আছে যে ইমিগ্রেশন এর বিষয়েও মামলা করা হবে, যদি ইমিগ্রেশন হয়ে যান নাই, উনি কেমনে চলে গেলেন, এইটাও আসতেছে। তো এইসব যদি করে, তাহলে মিউজিকটা কে ফেস করবে?
আমার বেচারা তারেক রহমানকে ফেস করতে হবে মিউজিকটা। আপনারা তো মুখে যা আসছে বলে যাচ্ছেন, যা ইচ্ছা তাই করে যাচ্ছেন, কিন্তু প্রাইম মিনিস্টার তো এগুলি কিছু করছে না। প্রাইম মিনিস্টারকে জিজ্ঞেস করেও করছেন না, নিজেরাই করছেন। কিন্তু যখন প্রবলেম হবে ফেস করতে হবে বাই প্রাইম মিনিস্টার উইল করতেছে, যাকে আমি খুব লাইক করি, আই রেসপেক্ট হিম, আই হ্যাভ গ্রেট রিগার্ড ফর হিম, বাট ওই বেচারাকে ফেস করতে হবে। তো ও আপনারা দয়া করে এমন